পিলখানা হত্যার দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি শহীদ সেনা পরিবারের। ন্যায় বিচার চান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। 10 তারিখ জামিনের ডেট ছিল। আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা। যারা মদতদাতা তাদেরও বের করতে হবে। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জেল থেকে পালানোর ঘটনায় বুয়েটে বিক্ষোভ, জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার দাবি। নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার। জাতীয় সংসদ সামনে রেখে শপথের ঘোষণা। কাউন্সিলরদের ভোটেই হবে নেতৃত্ব নির্বাচন। একতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং মে মাসে খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু। দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে, বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শম্পা বিশ্বাস। 16 বছরেও উদ্ঘাটন হয়নি পিলখানা হত্যাকাণ্ডের স্বরূপ। এটি শুধুমাত্র একটি বিদ্রোহ নাকি বড় কোনো ষড়যন্ত্র তা নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু দীর্ঘ এই সময়ে সব হারিয়ে চরম ক্ষতির শিকার বহু সেনা ও বিডিআর পরিবার। বিচার ও তদন্ত প্রক্রিয়ায় ঘটেছে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর শহীদ সেনা পরিবারগুলোর দাবি এই ঘটনার পেছনে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের। অপরদিকে অভিযুক্ত বিডিআর পরিবারগুলো চাইছে ন্যায় বিচার। এমন বাস্তবতায় সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের ভূমিকা কি হবে, কিংবা এসব উদ্যোগ বিচারে কিভাবে প্রভাব ফেলবে, সে উত্তর খুঁজেছেন রিপোর্টার আজহার লিমন, ছবি তুলেছেন রাসেল আহমেদ। জামিনে মুক্তি পাবার আগেই জীবন থেকেই মুক্তি মিলেছে সাবেক বিডিআর হাবিলদার এনামুল হকের। এই ঘুণে ধরা আসবাব, ধুলি পড়া ফ্রেম আর নির্জন দাঁড়িয়ে থাকাই ঘরটি সাক্ষী 4 কন্যার একটি পরিবারের ক্রমে নিঃশেষ হয়ে যাবার গল্পের। পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিডিআর হাবিলদার এনামুল হকের 10 বছরের সাজাভোগ শেষ হয় 6 বছর আগে 2019 সালে। যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো তখন বৃষ্টি মুখর দুপুরে যেদিন আমরা ঘাটাইলের মধ্যকন্যা কোলাইতলা গ্রামে তার বাড়িতে পৌঁছাই, সেদিন কারা অন্তরীণ অবস্থায় বিডিআর হাবিলদার এনামুলের মৃত্যুর 13 দিন অতিবাহিত। তার বড় মেয়ে মিনা আমাদের বলছিলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে যখন গেল মাস থেকে বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলেন, তখন তার বাবার মুক্তি নিয়ে কতটা আশা করেছিলেন তারা। মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে করবো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা, সুস্থ হোক বা না হোক। এবং পিলখানা হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনা কত দিক দিয়ে, কত পরিবারের কত দুঃখের কারণ, তার একটা উদাহরণ প্রয়াত এনামুলের পুরো পরিবারটি। 16 বছর আগে যখন এনামুল শেষবারের মতো এই বাড়ির উঠোন ছাড়ছিলেন, তখন তার ছোট মেয়ে এই রাজিয়ার বয়স ছিল 7 বছর। ছোট থাকতে যখন আসতো তখন পাশে নিয়ে বসে খাওয়াইতো। আর যখন সে সিলিন্ডার করলো তখন পাশে নিয়ে জ্বরে ধরছিল, এইটুকুই। যখন বুঝমান হয়েছি আমার মাও অসুস্থ ছিল, সেরকমভাবে কোনোই পাইনি। মূলত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের অভ্যন্তরে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যাযজ্ঞের ওই ঘটনায় 28 ফেব্রুয়ারি একই সঙ্গে 2টি মামলা হয়। একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। 2 মামলার আসামির সংখ্যায় 800 এর বেশি এবং 2টি মামলার কার্যক্রমে বিশেষ আদালতে একই সঙ্গে শুরু হয়। এর মধ্যে হত্যা মামলার বিচার কাজ 2013 সালে শেষ হয়ে এখন আপিল বিভাগে আছে। এই মামলায় যারা সাজা পেয়েছেন তাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ, কিন্তু মুক্তি পাননি। কারণ 2 মামলার আরেকটির বিচার কাজ আটকে থাকে অজানা কারণে।
ফলে জামিন তো দূরে থাক, যারা প্রথম মামলার সাজা শেষ করেছেন কিংবা বেকসুর খালাস পেয়েছেন তারাও এতদিন জেল থেকে বের হতে পারেননি। ট্রায়াল বন্ধ ছিল, সেটা আবার হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা এই আইন বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করেছিলাম, আইনের দৃষ্টিতে এটি কেমন দৃষ্টান্ত? ঘটনার সাথে সম্পৃক্ত না অনেকেরই ফাঁসির অর্ডার হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং এত পাইকারি হারে আসলে ফাঁসির আদেশ মানে অন্য কোনো মামলাতে আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। 10 বছর যাবৎ কিন্তু কন্ডেম সেলও আছেন অনেকে। এগুলো তো চরম মানবাধিকারের লঙ্ঘন। শুরু থেকেই 17 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল নানা ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ জেল জীবন শেষ করে যখন ওই ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলো, তখন আবার এ নিয়ে প্রশ্ন তুলছে ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারগুলো। বিশেষ করে ভুক্তভোগী পরিবারের উদ্বেগ ঢালাও জামিন নিয়ে। 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হকের সহধর্মিণী সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা করে বলছিলেন, সবাই নির্দোষ দাবি করলে সেদিনের ঘটনায় তাহলে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করলো কারা? কখনো সার্ভ করছো না, কেন মারলো? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? এই জন্য যারা মদতদাতা তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। ভুক্তভোগী সেনা পরিবারের সদস্যদেরও বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ আছে এবং ঘটনার মূল কুশীলব কারা এবং অতীতের যে তদন্ত তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। ফলে সরকার নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু বিচার প্রক্রিয়া এতদূর এগোনোর পর এখন নতুন তদন্তে যদি ভিন্ন ফল আসে তাহলে সমাধান কি হবে? কিন্তু একটা ট্রায়াল তো কমপ্লিট হয়েছে, আর ধরেন বিস্ফোরকের মামলার ট্রায়াল এখনো পর্যন্ত চলছে। সেক্ষেত্রে আপনার এটাতে এক ধরনের বিচারের ক্ষেত্রে অ্যানোমালি তৈরি হওয়ার, এক ধরনের বৈসাদৃশ্য তৈরি হওয়ার কিন্তু সুযোগ আছে। আমার মতে ফ্রেশ মামলা হয়ে সেটা পাশাপাশি চলাটাই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া কর্তৃত্ববাদী সরকারের হস্তক্ষেপের কারণেই পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে আসলে কি ছিল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে দীর্ঘ 1.5 দশক পরেও, যার কারণে চরমভাবে ভুক্তভোগী এই মামলার বাদী বিবাদী দুই পক্ষ কিংবা পরিবারগুলো। এখন যখন দুই পক্ষই সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে, তখন তা কতটুকু প্রতিষ্ঠা হবে তা নির্ভর করছে স্বাধীন কমিশন কতটা এর স্বরূপ উদ্ঘাটন করতে পারে তার উপর। আজহার লিমন, এখন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ায় দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। সোমবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। বলেন, জেল থেকে দণ্ডপ্রাপ্তদের পলায়ন রাষ্ট্রের জন্য লজ্জার, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। পলায়ন কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ দ্রুত সময়ে সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। উল্লেখ্য, ভারতীয় আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে 2019 সালের 7 অক্টোবর বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। আবরার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি 5 আগস্টের পর জেলখানা থেকে পলাতক হয়েছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত। 6 মাস পরে যে আমরা যে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়, এবং যারা আসলে এই এখন বর্তমানে যারা সরকারে আছে এবং তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। যে মানে আমাদের তো, আমরা শুধু যে আমার কথা বলছি তা না, আপনারা আইনজীবী ভাইরা আছে, ইভেন আমাদের যারা আছে সারা দেশের মানুষেরই তো জানার অধিকারটা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে জানানো হয়, 28 ফেব্রুয়ারি দুপুর 3টায় জাতীয় সংসদকে সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। ঐতিহাসিক দায় থেকে সৃষ্টি হওয়া এই দলে সবার আগে প্রাধান্য পাবে দেশের মানুষের স্বার্থ। আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ।
28 ফেব্রুয়ারি দুপুর 3টা আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলটির নাম, প্রতীক, নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ে ধারণা দিতেই বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি, ঐতিহাসিক দায় থেকে জন্ম হয়েছে। কেমন বাংলাদেশ চান? অনলাইন ও অফলাইনে অংশ নেয়া 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দলের সবকিছু ঠিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংঘটিত হতে না পারে, সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। জরিপে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ঐতিহাসিক দায় থেকে সৃষ্টি হওয়া এই দলে দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। 28 ফেব্রুয়ারি দুপুর 3টায় জাতীয় সংসদকে সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। জনগণের প্রস্তাবিত নাম, প্রতীক সহ সবকিছু যাচাই বাছাই করে শুক্রবারই প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা নেতৃত্ব নির্বাচন করছি। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। এদিকে ধামরাইয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশের নৈরাজ্য সৃষ্টির শঙ্কা প্রকাশ করেন। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেশব্যাপী চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা জেলা বিএনপি আয়োজন করেছে সমাবেশের। কর্মসূচিতে অংশ নিতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাঠে নেতাকর্মীদের ভিড়। শেষ বিকেলে পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা। সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ওঠে নেতৃবৃন্দের বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনী সংস্কার করে মানুষের ভোট অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, চাঁদাবাজ, দখলদার ও আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না। এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। বলেন, যতদিন সরকার নির্বাচনের পক্ষে থাকবে ততদিন বিএনপি সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি পরস্পর কাদা ছোড়াছড়ি না করে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দুই একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। এদিকে দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ নগরীর সার্কিট হাউস মাঠ। অংশ নেন জেলা ও বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ
আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। সারা দেশে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য মানুষকে নেতৃত্বে আনার কথা জানান তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না এলে রোজাই দুর্ভোগ আরও বাড়বে উল্লেখ করে দ্রুতই সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শিগগিরই খুলে দেওয়া হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর প্রতীক্ষিত তিস্তা সেতু। সবকিছু ঠিক থাকলে মে মাসে যানবাহন চলাচল শুরু হবে সেতুর উপর দিয়ে। এই সেতু চালু হলে চিলবাড়ি, ভুরুঙ্গামারি ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার। বাড়বে অর্থনৈতিক গতি, কৃষক পাবে শস্যের ন্যায্য দাম, সমৃদ্ধি আসবে সেতু পারের মানুষের জীবনে। সেতু ঘুরে মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কুড়িগ্রামের চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের মাঝে তিস্তায় ধুধু বালুচর, মাঝে মধ্যে 2-4টি ফসলের ক্ষেত। তিস্তায় হাঁটু জলে হেঁটেই পারাপার হচ্ছেন অনেকে। চলছে না ডিঙ্গি নৌকা, নেই যানবাহন চলাচলের রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আশা জাগিয়েছে এই তিস্তা সেতু। দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তবের রূপ পেয়েছে, তাই আগ্রহ আর খুশির সীমা নেই নদীর দুপারে মানুষের। সেতুটা যদি আমাদের হয়ে যায়, এই হরিপুর, কাপাসিয়া, কুড়িগ্রাম, চিলমারির লোকে যাতায়াত সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের সাফল্য আসবে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এই সেতুটি চালু হলে বিশেষ করে যারা উলিপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারি যারা আছে তারা দ্রুত রংপুর, কাউনিয়া দিয়ে ঘুরে না গিয়ে আমাদের এই গাইবান্ধার পথ দিয়ে খুব দ্রুত যেতে পারবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুকে আশীর্বাদ হিসেবে দেখছেন উন্নয়ন কর্মীরা। এই সেতু চালু হলে চিলমারি, ভুরুঙ্গামারি ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার, যাতে পাল্টে যাবে অর্থনীতির চিত্র। এই সেতু হলে এই দুই অঞ্চলের যে চরভিত্তিক যে উৎপাদিত কৃষিপণ্য, এগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে কৃষকরা যেমন মুনাফা পাবে, তেমনি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখবে। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতুর অবকাঠামোর কাজ এখন শেষ পর্যায়ে। এর মধ্যে শেষ হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামের অংশের সংযোগ সড়ক নির্মাণের কাজ। বর্তমানে চলছে সেতুর রং ও ফিনিশিংয়ের কাজ। সকল স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা জাস্ট ব্রিজের উপরে যে কার্পেটিংটা থাকে এবং অ্যাপ্রোচ রোডের যে কার্পেটিংটা থাকে এটাই বাকি আছে। আর হচ্ছে যে আমাদের ব্রিজের রেল পোস্ট, রেল বার যেটা আমাদের কালার করতে হয় সেটা আছে বাকি, আর হচ্ছে ল্যাম্প পোস্ট, এগুলো বাকি আছে। তো আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং বঞ্চনার দিন শেষ হতে যাচ্ছে উত্তরের এই কুড়িগ্রাম জেলার। আগামী এপ্রিল মেতে চালু হবে এই তিস্তা সেতু। আর এই সেতু চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে 135 কিলোমিটার। সেই সাথে বাড়বে অর্থনৈতিক গতি। গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা সেতু থেকে মাজিদুর রহমান, এখন। মুক্তিপণ আদায়ে একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বান্দরবানের লামা এলাকার বাসিন্দারা। তবে পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে তৎপর তারা। এরই মধ্যে দুর্গম অঞ্চলে হানা দিয়ে ঘটনায় জড়িত 4 আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের ধরতে চলছে চিরুনি অভিযান। বান্দরবান থেকে রিজভির হাতের প্রতিবেদন। বান্দরবানের লামায় সম্প্রতি বেড়েছে সন্ত্রাসীদের চাঁদাবাজি আর অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়। চাঁদা দিতে অপারগতা জানালে রাতের আধারে অপহরণ করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এতে আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। আগে একজন রফিক ম্যানেজার নিয়ে গেছিল, ওনাকে নিয়ে আমরা 2 দিন বাদে ছাড়ছে, ওনার থেকে আরো 4 লাখ টাকা নিয়েছে। নেওয়ার পরে ছাড়ে দিছে। ইয়ার পরে আবার আপনার 1 সপ্তাহ পরে আবার 7 জন অপহরণ করছিল। দাও ছুরি নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে মানে তুলে বাইন্ধে ফেলছে। অস্ত্র আছে সবার কাছে, বাইন্ধে টেন্ধে আমাদের ওখান থেকে নিয়ে চলে গেছে
পাহাড় জঙ্গলের ভিতরে অনেক দূরে নিয়ে গেছিল, নিয়ে পর ওখানে মারধর করছে। আমার বাইপুর তারা হরণ করে নিয়ে গেছিল পাহাড় থেকে। আমার বাইপুর বেশি মারছে, আমার বাইপুর এখনো সুস্থ হয়নি, আমার বাইপুর এখনো মাইল আটাক আছে। তো 3,10,000 টাকা দিচ্ছে, আবার তারা ছেড়ে দিচ্ছে। দুর্গম এই উপজেলার বিভিন্ন এলাকায় নেই সড়ক যোগাযোগের ব্যবস্থা, আর অনেক এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 40 জনের বেশি রাবার শ্রমিককে অপহরণ করে কোম্পানির কাছ থেকে বিভিন্ন অঙ্কের মুক্তিপণ নেয় সশস্ত্র সন্ত্রাসীরা। আর বউফুয়া ফাটাকিট গড়িয়ে অল্প ভিতর ঋণী আর দুষি ঋণী নতাইতে প্রত্যেক মানুষের আর চাঁদা দিতে এখন আর ঋণীর মাঝে আর কেন করে চাঁদা আর 1,000 দিয়ে থাকতাম ইয়ে না এই ওনারা হাসে মানে প্রতিবাদ জানায় যে আমরা কি করি এই এলাকাত বসবাস করবি। এলাকার মধ্যে আছি আমার আতঙ্কের মধ্যে, খুব ভয়ের মধ্যে। মানে এখানে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে দা ছুরি নিয়ে খুব চলাফেরা করতেছে। আমরা একটা ওই প্রশাসন দিলে লুয়াঙ্গের মধ্যে যদি প্রশাসন দেয়, সেনাবাহিনী দেয়, তাহলে আমরা একটু সুরক্ষিত হব, মানে আমরা এখানে থাকতে পারবো, আসতে পারবো। এখন তো আমরা আসতে পারি না, মাগরিবের আগে আগে চলে যেতে হয়। এখানে একটা অস্থায়ীভাবে হইলেও একটা সেনা ক্যাম্প তৈরি করা হোক জনগণের স্বার্থে, কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা রাত্রে ঘুম যেতে পারছি না। এলাকার লোকজন যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে অপহরণ করে নিয়ে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি করার চেষ্টা করছে সন্ত্রাসী গ্রুপ। এদিকে সাম্প্রতিক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের তদন্তেও যেটা এসেছে এবং যারা ভিকটিম, এই যারা অপহরণ হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে তাদের ওই ঘটনায় তারা 6 জন প্রাথমিকভাবে তারা জড়িত। এর বাইরে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো আর কি তদন্তের মাধ্যমে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং সন্ত্রাসীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এখন বান্দরবান। সিরাজগঞ্জে আড়তে কমেছে সব ধরনের সবজির দাম। শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় কম দামে বিক্রি হচ্ছে সবজি। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিফাত আহমেদ। রিফাত, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে, সেই সঙ্গে জানাবেন সবজির দাম আগের তুলনায় কত টাকা কমেছে? সম্পা, সিরাজগঞ্জের এই পৌর পাইকারি আড়তে কিন্তু সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। বিশেষ করে যেহেতু শীতকালীন সবজির যে মৌসুম সেটি শেষের দিকে হলেও কিন্তু একদম ভরপুর সরবরাহ রয়েছে এই পৌর পাইকারি আড়তে। সাথে সাথে প্রতিটি সবজির দামে কিন্তু আমরা দেখেছি যে কম দামে বিক্রি হচ্ছে। প্রতিটি সবজি 2 টাকা 5 টাকা পর্যন্ত কিন্তু সবগুলো সবজির দামই কিন্তু কম রয়েছে। পাশাপাশি যেহেতু আসলে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি রয়েছে, সে কারণে কিন্তু আসলে মূলত দাম অনেকটাই কম রয়েছে। আজকের যদি বাজার দর আমি বলি, আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে, বাঁধাকপি হলো 5 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 6 টাকা কেজি দরে। পাশাপাশি অন্যান্য যেগুলো সবজি রয়েছে তার মধ্যে সিম বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 45 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। আপনি বুঝতে পারছেন যে সবগুলো সবজির দামই কিন্তু একদমই কম দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি আসলে বলছেন যে যেহেতু সিরাজগঞ্জে প্রচুর পরিমাণে সবজির চাষাবাদ হয়, যে কারণে এই যে মৌসুমে কিন্তু এই সবজিগুলোর ভরপুর সরবরাহ কিন্তু এই বাজারগুলোতে রয়েছে, যে কারণে প্রত্যেকটি সবজি কিন্তু ক্রেতার হাতের নাগালে তারা পাচ্ছে এবং সরবরাহের সাথে সাথে দামও কিন্তু অনেকটাই কমেই কিন্তু আসলে বিক্রি হচ্ছে। পাশাপাশি আলু যেটি রয়েছে, আলুর দামও কিন্তু 15 টাকা থেকে 16 টাকা দরে বিক্রি হচ্ছে। যেহেতু বলছেন যে আসলে যেহেতু সরবরাহ বাড়ছে, সে কারণে আসলে সামনে যেহেতু রমজানে এই সরবরাহ থাকলে কিন্তু কোনো দাম কিন্তু বাড়বে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেগুলো মশলা জাতীয় সবজি রয়েছে সেগুলোরও কিন্তু আসলে দাম অনেকটাই কম রয়েছে। এর মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। রসুন, যেটি দেশি রসুন রয়েছে, সেই রসুন বিক্রি হচ্ছে 100 টাকা এবং আদাও কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পাশাপাশি মরিচের সরবরাহ বাড়ায়, মরিচও কিন্তু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে সরবরাহ সবকিছুরই আসলে এই বাজারে বেশি রয়েছে, যে কারণে সবগুলো সবজির দাম অনেকটাই কমেই কিন্তু তারা কিনতে পাচ্ছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু রমজান আসছে, সরবরাহ কিছুটা কম থাকায় পেঁয়াজের দাম কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত কিন্তু আগামীকাল থেকে বাড়তে পারে বলে আমাদেরকে কিন্তু বিক্রেতারা বলছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এটি পৌর পাইকারি আড়ত, এখানে
আসলে সবগুলো সবজি কিন্তু পাইকারি দরে বিক্রি হয়। এখান থেকে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে নিয়ে তারা কিন্তু বিক্রি করবেন, যেহেতু সেই কারণে আসলে খুচরা যে বাজার রয়েছে সেই খুচরা বাজারে কিন্তু 5 টাকা 10 টাকা পর্যন্ত বেশি দামে কিন্তু আসলে ক্রেতাদেরকে এই সবজিগুলো কিনতে হবে। তো সম্পা সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের আড়তে কমাচ্ছে সব ধরনের সবজির দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস হিসেবে। বনানী সামরিক কবরস্থানে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান ও শহীদ সেনা পরিবারের সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, সেনা দিবস ঘিরে কর্মসূচি সম্বন্ধে বিস্তারিত জানাবেন। নাফি, আপনি শুরুতে বলছিলেন যে জাতীয় শহীদ সেনা দিবস প্রথমবারের মতো পালিত হচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত দুদিন আগে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। এবং আমরা এই মুহূর্তে আছি যে বনানীর সামরিক কবরস্থানে, সেখানেই মূলত সকাল 9টায় স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান উপদেষ্টার প্রতিনিধি এবং একই সাথে রাষ্ট্রপতির প্রতিনিধি তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। আমি যদি বনানী কবরস্থানের চিত্র, বনানী সামরিক যে কবরস্থান সেই চিত্রটি একটু দেখাতে চাই আপনাকে এই মুহূর্তে, সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে যে শহীদ বেদি একটি রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তারা এখানে চলে এসেছেন ইতিমধ্যেই এবং মহড়া প্রাথমিকভাবে পুষ্পস্তবক করবার জন্য বা শ্রদ্ধা নিবেদন করবার জন্য যে মহড়া, সেই মহড়াগুলো চলছে, কিছুক্ষণ আগেও চলছিল, এখনও চলছে। ঠিক 9টায় আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে 9টায় 3 বাহিনীর প্রধান এখানে এসে পৌঁছাবেন। এর বাইরে আগে বলে রেখেছি যে রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি ওনারা কিন্তু এখানে আসবেন এবং আসবার পরেই এখানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হবে এবং পুষ্পস্তবক অর্পণ করবার পাশাপাশি তাদেরকে আসলে সামরিক যে কায়দা কানুন সেইগুলো আসলে এখানে প্রদর্শন করা হবে। এবং এরপরেই কিন্তু এই যে সামরিক কবরস্থান সেটি রাজনৈতিক দলগুলোর জন্য আসলে উন্মুক্ত করা হবে, অর্থাৎ এর পরপরই বিএনপির মহাসচিব সহ বিএনপি সহ বাকি যে রাজনৈতিক দল যারা রয়েছে তারা এখানে আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। মোটামুটি এটি হচ্ছে আজকের এই সামরিক যে কবরস্থান আমরা যেখানটা অবস্থান করছি এখানকার কর্মসূচি। এর বাইরে গিয়ে যদি একটু বলি তাহলে সারাদিন ব্যাপী আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমি যদি একটু জানাতে চাই যে দুপুরে অর্থাৎ 11টা থেকে দুপুর পর্যন্ত রাওয়া কমপ্লেক্সে একটি আলোচনা অনুষ্ঠান আছে এবং সেখানে কিন্তু সেখানে ওই শহীদদের ছবি প্রদর্শনী করা হবে এবং এরপরে সন্ধ্যায় কিন্তু একটি দোয়া মাহফিল রয়েছে এবং শহীদ যে পরিবারের সদস্যরা অর্থাৎ শহীদ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরাও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন এবং 3 বাহিনীর প্রধানের সাথে তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। রাফি, গত 15 বছর বিভিন্ন রকমভাবে কিন্তু এই সেনা দিবস এর যে দাবি 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালের যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে 57 জন চৌকস সেনা সদস্য শহীদ হন এবং এর সর্বমোট 74 জন শহীদ হন। সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরেই কিন্তু সেনা পরিবারের সদস্যরা অর্থাৎ শহীদ সেনা অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করবার দাবি জানিয়ে আসছিল এবং 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা একের পর এক সংবাদ সম্মেলন এবং বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন যে একটি তদন্ত কমিশন সেটি গঠন করা হলো এবং এর পরবর্তীতে আমরা প্রথমবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি যেই ফেব্রুয়ারি এলো সেই ফেব্রুয়ারিতে কিন্তু শহীদ সেনা দিবস জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হলো এবং সেই ধারাবাহিকতায় তারা বলছেন যে এই সেনা দিবস ঘোষণা হওয়ার পরে এখনো পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে তারা কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করেও তাদের অগ্রগতির কথা জানিয়েছে। তারা বলেছে যে 37 জনের মতো এখনো পর্যন্ত তারা সাক্ষাৎকার গ্রহণ করেছে এই হত্যাকাণ্ডের বিষয় আর কি সার্বিকভাবে। তো প্রথমবারের মতো পিলখানার ট্র্যাজেডিতে যারা আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য জাতীয় শহীদ সেনা দিবস পালিত হচ্ছে এবং আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন নতুন কর্মসূচি শুরু হবে অর্থাৎ শ্রদ্ধা নিবেদন শুরু হবে নিশ্চয়ই সে খবর আপনাকে জানাবো। নাফি, দেশের বাইরের প্রসঙ্গ, যাত্রী নেই, বিমান নেই, মুনাফাও নেই, তারপরেও পাকিস্তানের সহিংসতা প্রবণ বেলুচিস্তান প্রদেশে তৈরি হয়েছে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর।
চীনের অর্থায়নে পুরো বিমানবন্দর তৈরি হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে। গোয়াদরের সাধারণ মানুষের দাবি, এই বিমানবন্দর তাদের কোনো উপকারে আসবে না। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 4 লাখ যাত্রী ধারণ ক্ষমতার একটি বিমানবন্দরের কথা শুনলে প্রথমেই কি মনে হবে? বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তি আর নিরাপত্তায় ঘেরা বিমানবন্দরটি যাত্রী সেবার জন্য আদর্শ এক বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দরের বাস্তবতা কিছুটা ভিন্ন। বিমানবন্দরটি অবস্থিত 90,000 মানুষের আবাসের একটি শহরে, যার বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে জাতীয় গ্রিডের কোনো সংযোগ নেই। বিদ্যুৎ নিতে হয় পাশের দেশ থেকে। আরও অবাক করার মতো বিষয়, এই শহরে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও। বলছি পাকিস্তানের গোয়াদর বিমানবন্দরের কথা। আরব সাগর সংলগ্ন বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই বিমানবন্দর। গোয়াদর এলাকাটি কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যেই আসে তার ওপর কড়া নজর থাকে পাকিস্তানের গোয়েন্দাদের। পাকিস্তান চীন সম্পর্ক বিশ্লেষকদের দাবি, এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে, যেন গোয়াদর আর বেলুচিস্তানে প্রবেশাধিকার পায় বেইজিং। চীনের তহবিলে 4th গ্রেড স্টেটের এই বিমানবন্দরে বৃহত্তম যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারবে। 3,658 মিটার লম্বা, 75 মিটার প্রশস্ত রানওয়ে নিয়ে এই বিমানবন্দরে কার্যক্রম চালাতে পারবে কার্গো বিমানও। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের শিপমেন্ট হাব হিসেবে কাজ করবে এই এয়ারপোর্ট। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুচিস্তানের সম্পদ সমৃদ্ধ এলাকায় অবস্থিত। স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কারণে বরাবরই সহিংসতাপ্রবণ এই প্রদেশ। বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, বেলুচের সাধারণ মানুষ বরাবরই বলে আসছে, সরকারের পক্ষ থেকে তারা বৈষম্যের শিকার। এই বিমানবন্দরের কোনো কাজেই স্থানীয়দের সম্পৃক্ত করা হয়নি। The developmental projects here have not benefited anyone. People haven't gotten jobs. The airport is non-functional. There is a port, but there is no work there. If there is no work, how will people get jobs? We want them to initiate projects here so that the natives find work, and it counters the hopelessness felt by the youth. স্থানীয়রা বলছেন, গোয়াদর যখন ওমানের অংশ ছিল, এখানে যাত্রীবাহী জাহাজ নোঙ্গর করত, পরে এখান থেকে ভারতে যেত। মানুষকে না খেয়ে থাকতে হয়নি। এখন খাবার আর পানির সংকট চরমে। পাকিস্তানের শেষ প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় নেই ইসলামাবাদ থেকে সরাসরি কোনো ফ্লাইট। Nobody used to ask where we are going, what we are doing, and what is your name. We used to enjoy all-night picnics in the mountains or rural areas. We were never asked to prove our identity, who we are, where we have come from. When such a situation arises, it obviously causes some sadness. We feel weird. We are asked who we are, where we are from. We are residents. Those who ask should identify themselves as to who they are. যদিও সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই পাকিস্তান সরকারের। চীনা বিনিয়োগ নিরাপদে রাখতে গোয়াদরে সেনা মোতায়েন করা হয়েছে। এলোমেলোভাবে ছড়িয়ে আছে চেকপয়েন্ট, সেনাবাহিনী, ব্যারিকেড, ওয়াচ টাওয়ার। 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে তৈরি করা হয় এই বিমানবন্দর। এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগার শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে গোয়াদরের। এই বিমানবন্দর তৈরিতে চীনের খরচ পড়েছে $24 কোটি। পাকিস্তানের নতুন আর ব্যয়বহুল এই বিমানবন্দর এখনও এক রহস্যের নাম। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শীতের মৌসুম শেষ না হতেই বসন্তের হাতছানি। শীতকালে অপ্রত্যাশিত উষ্ণ আবহাওয়ায় বসন্তের ফুল দেখা দিচ্ছে নির্ধারিত সময়ের আগে। স্পেনে কাজু বাদামের ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের উচ্ছ্বসিত করলেও খুশি নন পরিবেশবিদরা। বিস্তারিত জানাচ্ছেন নুছাত কামাল। পর্তুগিজ রূপকথায় ছিল কাজু বাদামের ফুল আর রাজকন্যার গল্প। সেই গল্পে তুষারাবৃত মাতৃভূমি থেকে দূরে থাকা এক রাজকন্যার দুঃখ লাঘব করতে প্রাসাদ ঘিরে লাখ লাখ কাজু বাদামের গাছ রোপণ করেছিলেন রাজা। বসন্তের শরতের মেঘের মতো কাজু বাদামের সাদা ফুলের মিছিলে দুঃখ ভুলেছিল রাজকন্যা। পর্তুগালে না হলেও ইউরোপের আরেক দেশ স্পেনের রূপকথার গল্পের মতোই অপরূপ সৌন্দর্য নিয়ে মৌসুমের আগেই দেখা দিয়েছে কাজু বাদামের ফুল। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসছেন বাদামের সাদা ফুলের মেলা দেখতে, ছবি তুলতে। When I see all the flowers and the bees and the insects and the trees, that's what we here
té una cara... No és que sigui olorosa, però només veure-la és que ja t'agrada. A més, quan veus ametllers que són molt antics, les formes que té el tronc, sí. La veritat és que jo quedo encantada. জানুয়ারির শেষ ভাগেই উষ্ণ আবহাওয়ার কারণে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 3 সপ্তাহ আগে পাপড়ি মেলেছে কাজু বাদামের বসন্তের ফুল, অথচ শীতের মৌসুম এখনো শেষ হয়নি দেশটিতে। El canvi climàtic afecta directament amb l'avançament de la floració. Han passat durant unes quantes dècades d'hiverns intensos amb fred i boires amb hiverns que pràcticament són primaverals. এ নিয়ে দ্বিতীয়বার মৌসুমের অনেকটা আগে স্পেনে ফুটেছে কাজু বাদামের ফুল। 1981 সাল থেকে এ সংক্রান্ত তথ্য রেকর্ড করতে শুরু করে স্প্যানিশ পরিবেশ বিভাগ। শেষবার 1993 সালের 8 জানুয়ারি প্রত্যাশিত সময়ের আগে দেখা দিয়েছিল মৌসুমি এই ফুল। নুজহাত কামাল, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে স্বজন ও সেনা পরিবার পিলখানা হত্যার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি। দশ তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা। যারা মদতদাতা তাদেরও বের করতে হবে। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জেল থেকে পালানোর ঘটনায় বুয়েটে বিক্ষোভ, জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার দাবি। নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার, জাতীয় সংসদ সামনে রেখে শপথের ঘোষণা, কাউন্সিলরদের ভোটই হবে নেতৃত্ব নির্বাচন। একতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং মে মাসেই খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু, দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে, বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।